Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, টার্গেট প্রাইমারি টেট 2022 যে ইন্টারভিউ সিরিজটা শুরু করেছিলাম তার আজকে 71 অর্থাৎ 71 নম্বর ক্লাস। এর আগে 70টা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে এবং ইউটিউবে কিন্তু প্রথম এত ইন্টারভিউ রিলেটেড কন্টিনিউয়াসলিভাবে ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে। তো তোমাদের সকলের সুবিধার্থে এই যে সিরিজটা শুরু করেছি সেখানে 2017তে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল বা আগামীতে কী ধরনের প্রশ্ন আসবে সেই লক্ষ্য রেখে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু করা হচ্ছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করোনি বা এর আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই বলবো প্রথম থেকে ক্লাসগুলো দেখা শুরু করো। সেখানে বিভিন্ন টপিক ওয়াইজ সিচুয়েশন বেস প্রশ্ন, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যে বইগুলো রয়েছে সে বইয়ের সম্পূর্ণ তথ্য, সাথে সাথে যে বিভিন্ন যে কমিশন সম্পর্কে বা এনইপি সম্পর্কে বা আরটিই 2009 এই সমস্ত টপিক কভার কিন্তু করা রয়েছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে। তো অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। আর এখনও পর্যন্ত যারা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হওনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সেখান থেকে সমস্ত ক্লাস পিডিএফ যা কিছু তথ্য ওখানে কিন্তু শেয়ার করা হয়। আর ভিডিওটি দেখার সাথে সাথে বলবো ভিডিওটি লাইক, বাকিদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে সমস্ত ক্লাস আপডেট পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাসে যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেলস আলোচনা করব এবং সকলে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে, কারণ ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন একটু ধৈর্য সহকারে শুনতে হবে। আর যে প্রশ্নগুলো করানো হচ্ছে অবশ্যই হেল্পফুল এবং নলেজ বুস্টের সাথে সাথে ইন্টারভিউতে আসার মতো প্রশ্ন এখানে করা হচ্ছে। ওকে, তো আজকে 71 নম্বর ক্লাস টার্গেট প্রাইমারি টেট ইন্টারভিউ 2022কে লক্ষ্য করে। তো প্রথম দেখো কি প্রশ্ন রয়েছে যে সিবিসিএস, এই যে সিবিসিএস সিস্টেম এটা কি জিনিস, প্রশ্ন করতেই পারে এবং 2017তে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল। তো এর উত্তর কী হবে না, উচ্চশিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রমের বাইরে গিয়ে পছন্দ মতো বিষয় পড়ার জন্য দেশ জুড়ে সিবিসিএস যে চালুর পদ্ধতি সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সিবিসিএস প্রথমেই প্রশ্ন করতে পারে যে সিবিসিএস এর ফুল ফর্ম কি, না এর প্রশ্নের উত্তর হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এই নতুন ব্যবস্থায় নিজের পছন্দের যে বিষয় পড়া যায়, যা থেকে বোঝা যায় যে এতদিন কলা বিভাগের পড়ুয়ারা বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের বিষয় পড়তে পারতেন না, তবু নতুন ব্যবস্থা সেই সুযোগটাই কিন্তু করে দিচ্ছে এই সিবিসিএস পদ্ধতির মধ্য দিয়ে। অর্থাৎ এক কথায় বলা যায় যে সিবিসিএস হচ্ছে একটা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম যার সম্পূর্ণ রূপ এটা সারা দেশ জুড়ে চালু হয়েছে। এই ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের নিজের পছন্দের যে বিষয়গুলো পড়া যায় সেগুলো তারা পড়তে পারবে। যেমন তার মধ্যে কলা বিভাগের যে পড়ুয়ার যে বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের বিষয়ে পড়তে পারতেন না সেটাও কিন্তু তারা এরপর করতে পারবেন। অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড করে আদার্স পড়াগুলো কিন্তু পড়তে পারেন, যেটা একটা সীমাবদ্ধ এর আগে ছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন যে চতুর্থ শ্রেণীতে এই যে বৃত্তি পরীক্ষা, এই বৃত্তি পরীক্ষা কি এবং কেন হয়। তো চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে যে বৃত্তি পরীক্ষাটা হয় সেখানে বৃত্তি পরীক্ষাটা বা কী জিনিস বা এটি কেন হয়, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে এর উত্তর কী হবে, না কি বলা হবে এর উত্তর, না পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন নামে একটি বেসরকারি সংস্থা শুধুমাত্র চতুর্থ শ্রেণীর বাচ্চাদের জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। প্রশ্ন কিন্তু এটাই আসে যে বৃত্তি পরীক্ষা প্রাথমিকে কোন শ্রেণীর জন্য বিশেষ করে না হয়, না এর উত্তর প্রথমেই হবে না চতুর্থ শ্রেণীর জন্য। এবং এখানে একটা বেসরকারি সংস্থা এই বাচ্চাদের বা এই শ্রেণীর বাচ্চাদের কিন্তু পরীক্ষাটার আয়োজন করে থাকে। বৃত্তি পরীক্ষা শুধুমাত্র চতুর্থ শ্রেণীতে পাঠরত বাচ্চারাই অংশগ্রহণ করতে পারে। এই পরীক্ষাতে যারা অংশগ্রহণ করে তাদেরকে পরীক্ষা নিয়ামক সংস্থা শংসাপত্র এবং মানপত্র দিয়ে থাকেন। কিছু কিছু বিশেষ যে র্যাঙ্ক করা ছাত্রছাত্রীদের পুরস্কারও দেওয়া হয়ে থাকে। মূলত শিশুদের তো কোনো বোর্ড এক্সাম হয় না বা বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থাকে না, তাই এই বৃত্তি পরীক্ষা হলো তারই একটি বিকল্প রূপ। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা জানি যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত শিক্ষার্থীদের বাইরের বিদ্যালয়ে বা বাইরের স্কুলে বা কোনো বিকল্প পরীক্ষা কিন্তু দেওয়া হয়নি, যার জন্য এই যে বৃত্তিমূলক পরীক্ষাটা সেটা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই শুধুমাত্র করা হয় এবং এর মধ্য দিয়ে তারা বাইরের স্কুলে যে পরীক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা সেটা অর্জন করতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি যে উৎসাহ দিতেও কিন্তু মূলত এই পরীক্ষা নেওয়া হয়ে
থাকে। তো এটাই হচ্ছে বৃত্তিমূলক পরীক্ষা এবং এটা চতুর্থ শ্রেণীর জন্যই প্রযোজ্য হয়ে থাকে। নেক্সট তারপরে 3 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বিভাগের সিলেবাস কমিটিতে কারা আছেন? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে বা অনেক সময় করা হয়ে থাকে, যেমন হয়তো নিজের এলাকা সম্পর্কে বা নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে অনেক সময় জানতে চাওয়া হয়। সাথে সাথে এই যে প্রাইমারি বোর্ডে কারা রয়েছেন, বর্তমান শিক্ষামন্ত্রী কে, বর্তমান পর্ষদ সভাপতি কে রয়েছেন, বা এই যে এপিসি ভবন নিয়ে আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে এপিসি ভবনেই বা কেন নাম রাখা হয়েছে, এপিসির ফুল ফর্ম কী, এই ধরনের ছোট্ট ছোট্ট গুগলি প্রশ্ন কিন্তু একটা দুটো করে থাকে এবং যেগুলো জানা অবশ্যই সকলেরই দরকার। তো এই পশ্চিমবঙ্গ যে স্কুল শিক্ষা বিভাগের সিলেবাস কমিটিতে কারা আছেন এবং এই কমিটির কাজ কী? তো এই প্রশ্নের উত্তর কী হবে না, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বিভাগের যে সিলেবাস কমিটি আছে সেটি বিশেষজ্ঞ কমিটি নামে পরিচিত। এই কমিটির চেয়ারম্যান হলেন অভিক মজুমদার। ইনি পেশায় হলেন একজন অধ্যাপক। বর্তমান এই কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 22 জন। এছাড়াও রয়েছেন আরও 9 জন মেন্টর। অর্থাৎ এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বিভাগের যে সিলেবাস কমিটির সদস্যরা। তো এখানে এদের কাজ কি এনাদের না, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাস পরিবর্ধন বা পরিমার্জন করাই হলো এই কমিটির প্রধান কাজ। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে এই কমিটি কাজ করে এবং সম্পূর্ণ স্কুল শিক্ষার ক্ষেত্রে যে শ্রেণীভিত্তিক বিষয় সেই সিলেবাসও কিন্তু গঠন করে থাকেন। স্কুল শিক্ষা ক্ষেত্রের সিলেবাস আরও আধুনিক ও বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে তোলাই হলো এই বিশেষজ্ঞ কমিটির প্রধান কাজ। তো এটাও কিন্তু প্রশ্ন আসে যে স্কুল শিক্ষা বিভাগের যে সিলেবাস কমিটিতে যারা রয়েছেন বা বিশেষজ্ঞ কমিটি যারা রয়েছেন তাদের প্রধান কাজ কি, এটাও কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। নেক্সট বিবিআই প্রশ্ন, এটা কিন্তু 2017 টেট ইন্টারভিউতে প্রায় চাকরি প্রার্থীদেরকে কিন্তু এটা করা হয়েছিল, যেটা হচ্ছে বালা। প্রথমত এই প্রশ্নটা আসে যে বালা ফুল ফর্ম কি বা বালা কী জিনিস। তো বালার ফুল ফর্ম হচ্ছে BALA, বি ফর বিল্ডিং, এ ফর অ্যাজ, এল ফর লার্নিং এবং এ ফর এইডস। এইডস মিনস যে আমরা টিচিং এইডস বলে থাকি, তো সে এইডস। তো বালা বিল্ডিং অ্যাজ লার্নিং এইডস। তো এটা কী জিনিস, তো বালা এর মাধ্যমে স্কুল বিল্ডিংকে লার্নিং এইড হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার যে গুণগত উন্নতিতে সাহায্য করার চেষ্টা করা হয়। বালা প্রকল্পটি রূপায়ণের জন্য প্রাইমারি স্কুলকে গ্র্যান্ট হিসেবে 3000 টাকা ব্যয় করার অনুমতি দিয়েছে। এটাও কিন্তু প্রশ্ন আসে, এই যে বালা প্রকল্প মধ্য দিয়ে স্কুল গ্র্যান্টকে কত টাকার ব্যয় করার অনুমতি দেওয়া হয়ে থাকে, তো সেটা হচ্ছে 3000 টাকা। এছাড়া আপার প্রাইমারি স্কুলগুলি পেয়ে থাকে 5000 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি পেয়ে থাকে 7000 টাকা। টাকা ব্যয় করতে হবে কম্পোজিট স্কুল গ্র্যান্ট থেকে। তো এই প্রশ্নটাও কিন্তু করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, যে কোনো শিশু ফেল করার অর্থ কী? তো এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক সময় দিতে বলা হয় এবং অনেকেই কিন্তু এটার সঠিক ব্যাখ্যা করতে পারে না। তো অবশ্যই সেটা শেয়ার করছি এই ভিডিওর মধ্যে দিয়ে। অর্থাৎ এতে শিক্ষকের বেশি দোষ না শিক্ষার্থীর, বিষয়টি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করুন। তো এটাতে যে এই যে কোনো শিশু যদি ফেল করছে, তাও সেক্ষেত্রে শিক্ষকের দোষ নাকি শিক্ষার্থীর দোষ, এটা নিয়ে আপনাকে যদি চর্চা করতে বলা হয় বা আপনাকে ব্যাখ্যা করতে বলা হয়, তো কী উত্তর দেওয়া হবে? সেক্ষেত্রে কী বলতে হবে না, এর উত্তর একটু গুছিয়ে এবং একটু বড় করে বলা যায়। তো অবশ্যই আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি, তার মধ্যে থেকে অবশ্যই কাটছাট করে একটু গুছিয়ে বলতে পারাও যাবে। তো কোনো শিক্ষার্থী ফেল করেছে অর্থাৎ সে কোনো একটি শ্রেণী থেকে পরের শ্রেণীতে উঠতে গিয়ে নির্দিষ্ট কোনো বিষয়ে নির্ধারিত নাম্বারের চেয়ে কম নাম্বার পেয়ে অকৃতকার্য হয়েছে। এটা যদি ঘটে, তো সবসময় এমন বিষয়ে যে শিক্ষকের দোষ, বিষয়টি এমনভাবে না দেখাই উচিত। অর্থাৎ যে বিষয়ে ফেল করেছে সেখানে যে শিক্ষক মহাশয়ের শুধু দোষ হবে সেটাও নয়, বা শিক্ষার্থীদের প্রধানত দোষ চাপানো চলবে না। যদি কোনো শ্রেণীতে অনেক শিক্ষার্থীর মাঝে 2-1 জন ফেল করে, তার সমস্ত দায় কিন্তু শিক্ষকের উপরও বর্তায় না বা হয় না। তবে সাধারণতভাবে বলা যায়, আমি একটা কথা বলে রাখি, যে নেগেটিভ বিষয়টা না বলাই ভালো এবং সেখানে শিক্ষার্থীদের প্রথমত দোষারোপ করা কোনো ক্ষেত্রেই চলবে না। যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এক্ষেত্রে শিক্ষার্থীদের উপর ভিত্তি করে কোনো কিছু বলা যাবে না। একজন শিক্ষক সর্বক্ষেত্রেই চেষ্টা করবেন যাতে করে তার ক্লাসের সব শিক্ষার্থী তার ক্লাসের দ্বারা সার্বিকভাবে উপকৃত হয়।
তার জন্য তিনি যত ধরনের অভিনব পন্থা অবলম্বন করে শিক্ষার্থীদের পড়ানো যায় তার চেষ্টা তিনি করবেন। শিক্ষার্থীদের দোষ কোনো ক্ষেত্রেই সেভাবে থাকে না। হতে পারে শিক্ষার্থীর উপযোগী করে সমস্ত বিষয়টি তাকে শেখানো হয়নি, বা শিক্ষার্থী যেভাবে শিখেছিল সেভাবে সে বিষয়টি প্রকাশ করতে পারেনি। এমন হতে পারে যে মূল্যায়ন পদ্ধতির মধ্যেও কিন্তু ত্রুটি থাকতে পারে, এটা ত্রুটি হবে, ত্রুটি থাকতে পারে। ওকে, নেক্সট তারপরে 6 নম্বর প্রশ্ন, যে কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের ভুল উত্তর দিলে আপনি কি করবেন। এটা কিন্তু 2017-তে করা প্রশ্ন এটা। ওকে, তো এক্ষেত্রে উত্তর কী হবে না, প্রথমত যেটা করতে হবে তার প্রশ্নের উত্তর ঠিক কোন জায়গাটাতে ভুল সেটা তাকে আমি সঠিকভাবে জানবো। প্রথম কিন্তু এটা কাজ, যে ভুল উত্তর দিচ্ছে তো সেক্ষেত্রে জানতে হবে যে ওর ভুল হওয়ার কারণটা কি, বা প্রশ্নের উত্তর ঠিক কোন জায়গাটাতে সে ভুল করেছে সেটা প্রথমত জানা দরকার। তারপর কি করতে হবে না, তারপর আমি তাকে ব্যাখ্যা সহ জানাবো কেন তার দেওয়া উত্তরটি ভুল হলো। এরপর আমি তাকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করতে সাহায্য করব, বা সঠিক উত্তরটি তাকে জানিয়ে দেব। এই উত্তর জানিয়ে দেওয়ার পরে তাকে আমি আরও উৎসাহ দেব প্রশ্ন সঠিকভাবে বুঝে তার সঠিক উত্তর দেওয়ার জন্য। অর্থাৎ এখান থেকে একটা তার সাথে সাথে কি না, পাশাপাশি লক্ষ্য রাখবো সে যেন কোনোভাবে নিরুৎসাহিত হয়ে না পড়ে, বা সে কোনোভাবে অপমানিত না হয়। অর্থাৎ একজন শিক্ষক যখন কোনো কিছু প্রশ্ন করবেন শিক্ষার্থীদের সামনে, এবং সেই উত্তর যদি শিক্ষার্থী দিতে না পারে বা ভুল উত্তর দিয়ে উপস্থাপন করে, সেক্ষেত্রে প্রথমত একজন শিক্ষকের প্রধান এবং মূল দায়িত্ব হবে যে সে কেন প্রশ্নের ভুল উত্তর দিল সেটা প্রথমে জানা, এবং সাথে সাথে তার ভুলটা শুধরে দেওয়া। আর কি না, যাতে করে এই ভুল না করতে পারে সেই জন্য তাকে সমস্ত বিষয়গুলো গুছিয়ে বলা, ব্যাখ্যা সহ তাকে উপস্থাপন করে দেওয়া, এবং পুনরায় তাকে পুনরাবৃত্তিভাবে বলতে বলা, এবং তাকে কোনোভাবেই যে শ্রেণীকক্ষের বাকি শিক্ষার্থীরা যাতে তাকে নিরুৎসাহিত বা অপমানিত না করে, বা শিক্ষকের পক্ষ থেকেও যেন কোনোভাবে ধমক না দেওয়া হয় বা নিরুৎসাহিত না করা হয়, সেদিকেও নজর দিতে হবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, যে প্রাক প্রাথমিক শিশুদের কিভাবে স্কুলে পড়ানো হয়। আমরা জানি সকলে যে প্রায় প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিকে শিক্ষাদান দেওয়া হয়। তো এক্ষেত্রে প্রাক প্রাথমিক শিশুদের কিভাবে স্কুলে পড়ানো হয়, তো এটা একটা চ্যালেঞ্জিং প্রশ্ন, এবং এটা সঠিক উত্তর কিন্তু দেওয়াটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো এক্ষেত্রে উত্তরটা কী হবে না, প্রাক প্রাথমিকের একটি শিশুর জ্ঞান, মানসিক এবং শারীরিক বিকাশের উপর ভিত্তি করে শেখার মাধ্যমে তাদের পরিবেশ এবং কিভাবে অন্যদের সাথে মৌখিকভাবে যোগাযোগ করবে সে সম্পর্কে শেখে। অর্থাৎ একটা শিশু বয়সে যখন একটা প্রাক প্রাথমিক স্তরে একটা শিশু, তার কিন্তু জ্ঞান, মানসিক, শারীরিক এই সমস্ত বিকাশটাই কিন্তু প্রধানত তার পরিবেশের সাথে, তার বিদ্যালয়ের সাথে, বাকি যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে মেলামেশা, যোগাযোগ করা মৌখিকভাবে, এগুলোই কিন্তু তাকে শেখানো উচিত। যেসব শিশু প্রাক প্রাথমিকে পড়াশোনা করে তারা কিভাবে তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানবে, তাদের বিদ্যালয়ের চারপাশটা জানবে, পাশের জগৎ কিভাবে যোগাযোগের মাধ্যমে হিসাবে কাজ করে, সেগুলো তারা কিন্তু শিখবে। প্রাক প্রাথমিক শিশুদের স্কুলে পড়ানো হয় উপরের এই বিষয়গুলির উপর দৃষ্টি রেখে, এবং সেভাবেই তৈরি করা হয় পাঠ্যসূচি বা সহপাঠক্রম। অর্থাৎ এইভাবেই কিন্তু তাদেরকে শিক্ষা দিতে হবে, কোনোভাবেই তাদের কোনো বোঝা বা চাপ দেওয়া বা ভয় সৃষ্টি করা এভাবে করা চলবে না। তাদেরকে তাদের জগৎ, এই বাস্তব জগৎ, এই যে চারপাশের পরিবেশ, এই বিশ্ব সম্পর্কে তাদেরকে সঠিক ধারণা, জ্ঞান দেওয়া, এবং তাদের যে মানসিক, শারীরিক এই ধরনের বিকাশে তাদেরকে সাহায্য করা। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের আরও বেশি করে ট্রেনিংয়ের প্রয়োজন কেন, এই প্রশ্নটা যদি করা হয়, অনেক সময় এই প্রশ্নটা করা হয়ে থাকে, এবং যদি এটা করা হয় তাহলে কেন না, এর উত্তর হবে NEP 2022, অর্থাৎ আমরা জানি যে NEP 2020 যে নিয়ম সে অনুযায়ী সহশিক্ষক এবং প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের নিজেদের উদ্যোগের প্রতি বছর 50 ঘন্টার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ CPD এ অংশগ্রহণ করতে বলা হয়েছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল প্রশ্ন, যে প্রথমত এটা বলা হয়েছে CPD কী জিনিস না, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এটা কাদের জন্য না, এটা হচ্ছে সমস্ত সহশিক্ষক এবং প্রধান শিক্ষক প্রাথমিকের, যাদেরকে কিনা 50 ঘন্টার একটা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টে অংশগ্রহণ করতে হয়, এবং সেখানে তাদের যে দক্ষতা বা ট্রেনিং সেটাও তাদের বিকশিত করতে বলা হয়। বর্তমানে
এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু নিবিড় এবং অনবদ্য পরিবর্তন ঘটছে। শিশু শিক্ষার্থীদের কিভাবে কোন বিষয়ে আরও সহজে বোঝানো যায়, তাদের পাঠ্যসূচির আরও কীভাবে উন্নতি ঘটানো যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনবরত গবেষণা চলছে। এখন গবেষণার বিষয়বস্তুর তো শিক্ষাক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন প্রয়োজন, আর এই ইমপ্লিমেন্টেশন হবে শিক্ষক শিক্ষিকাদের কি করে না তাদেরকে যে শিক্ষা দেওয়া বা তাদেরকে আরও ভালো করে ট্রেনিং দেওয়া। কারণ আমরা সকলে জানি 2 বছর ডিএলএড কোর্স করি, সেখানে যে টিচিং করতে যাওয়া হয়, সেখানে 2 বছরের মধ্যে কীভাবে শিক্ষার্থীদের শেখানো হবে সেই জন্য ডেমো, এইভাবে যে ক্লাসগুলো চলে সেগুলো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে তারা যে বিদ্যালয়ে আসার পর কিছু বাস্তব যে সমস্যার সম্মুখীন হয়, যার ভিত্তিতে তাদেরকে আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এবং এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে ওনারা কী শিখবেন, যে তাদের যে বাস্তব যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার সাথে সাথে তারা শিক্ষার্থীদের কীভাবে শিক্ষাদান করবেন বা আরও সহজভাবে কীভাবে বিষয়গুলো উপস্থাপন করতে পারা যায়, সেগুলো জন্য এই ট্রেনিং ব্যবস্থা করা হয়। নেক্সট তারপরে প্রশ্ন, সেটা হচ্ছে 9 নম্বর, যে পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমরা জানি পর্যায়ক্রমিক মূল্যায়ন একটা কন্টিনিউয়াস ইভালুয়েশন প্রক্রিয়া। তো এই পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য এবং শারীরশিক্ষা যে বিষয় এবং কলা ও কর্মশিক্ষার ক্ষেত্রে পদ্ধতিটি কেমন হবে আপনার মনে করা হচ্ছে। তো কেমনভাবে আপনি এই পর্যায়ক্রমিক মূল্যায়নে যে কলা এবং কর্মশিক্ষার ক্ষেত্রে পদ্ধতিটি কীভাবে করবেন বা স্বাস্থ্য শারীরশিক্ষার ক্ষেত্রে কীভাবে করবেন মূল্যায়নটা, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। তো প্রতিটি পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং কলা ও কর্মশিক্ষার ক্ষেত্রে 5 থেকে 15 নম্বরের লিখিত মূল্যায়ন হবে এবং ব্যবহারিক মূল্যায়ন হবে 10 থেকে 20 নম্বরের, যেটা রিপোর্ট কার্ডের নির্দেশ অনুযায়ী বলা রয়েছে। মনে রাখতে হবে পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক মূল্যায়ন শেষ না হলে এই দুটি বিষয়ের জন্য নির্ধারিত পিরিয়ডে এগুলির ব্যবহারিক মূল্যায়ন করতে হবে। অর্থাৎ তাদেরকে কোনোভাবেই যে বেশি সময় সেটাও দেওয়া চলবে না, কম সময় সেটাও দেওয়া চলবে না। যে মূল্যায়ন প্রক্রিয়া হবে সেটা হচ্ছে রিপোর্ট কার্ডের নির্দেশ অনুযায়ী করতে হবে, যেখানে বরাদ্দ যে নম্বরগুলো দেওয়া রয়েছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু তাদেরকে মূল্যায়নগুলো চালিয়ে যেতে হবে শিক্ষক শিক্ষিকা মহাশয়দের। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, যে প্রাথমিক বিদ্যালয়ে কি অভিভাবক সভার প্রয়োজন রয়েছে? আপনাকে যদি অভিভাবক সভায় বলতে বলা হয় তাহলে আপনি কোন বিষয়টি বলবেন? এটা একটু প্রশ্নটা ভুল রয়েছে, একটু প্রশ্ন ঠিক করুন যে কীভাবে বলবেন বা কীভাবে করবেন সভাটা পরিচালনা। তো প্রথমত বলতে হবে যে অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সভার প্রয়োজন রয়েছে, এটা একদম গুরুত্বপূর্ণ। কারণ কি না, এক্ষেত্রে অভিভাবকদের তাদের শিশু শিক্ষার্থীদের কী অসুবিধা রয়েছে, পরিবারের মধ্যে বা বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার প্রতি কেমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বা তাদেরকে কতটা যত্ন সহকারে তাদের মানসিক শারীরিক বিকাশের ভিত্তিতে বা তাদের কতটা যত্ন সহকারে যে বিষয়ের জ্ঞান দেওয়া হচ্ছে বা পাঠদানের প্রতি অভিভাবকের সাথে সাথে শিক্ষার্থী কতটা ঝোঁক রয়েছে, সেটা কিন্তু প্রথমত জানার জন্য তাদের বা এই শিক্ষাক্ষেত্রে বা বিদ্যালয়ে এই সভাটা করা প্রয়োজন। তো শিক্ষাক্ষেত্রে কী বলা হয়েছে, কেন প্রয়োজন না, শিক্ষাক্ষেত্রে শিশুদের সার্বিক উন্নতি ঘটানো যাবে সেটা নিয়ে অভিভাবক সভাতে আলোকপাত করা হয়। আমি যদি অভিভাবক সভায় কিছু বলার সুযোগ পাই তো এই বিষয়টি তুলে ধরবো। কোনটি না, প্রাথমিকভাবে যে পদ্ধতিতে আমরা পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, শ্রেণীভিত্তিক কোন শিক্ষার্থী অবস্থান কেমন, এই সমস্ত বিষয়ে শিক্ষার্থী ভিত্তিক অভিভাবকদের সঙ্গে কথা বলবো। সাথে সাথে অভিভাবকদের পরামর্শ নিয়ে তাদের শিশুদের বর্তমান অবস্থার কেমন এবং কি করলে তার আরও উন্নত ঘটানো যায় তার একটি যৌথ কর্মপদ্ধতিও ঠিক করে থাকব। এবং এটাই হচ্ছে প্রধানত অভিভাবকদের সাথে যে অভিভাবকদের যে মিটিং করা হয় বা অভিভাবকদের সাথে যে সভা করা হয় বিদ্যালয়ে, সেটা প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়াবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে প্রাথমিক বিদ্যালয়ে কটি সাবমিটিভ এক্সাম হয় এবং কী কী মাসে হয়? এই প্রশ্নটা কিন্তু বিবেক করে রাখো সকলে, এটা কিন্তু 2017-তে প্রায় প্রশ্ন করা হয়েছে। সেক্ষেত্রে উত্তরটা কী হবে না, এর উত্তর প্রথমত বলা হবে যে সাবমিটিভ ইভ্যালুয়েশন 3টি হয়, এটা প্রথমত জানতে চাই। কখন কখন করা হয় না, প্রথমটি হয় সেটা হচ্ছে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে একটা, দ্বিতীয়টি করা হয় জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে, যেটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে অনেক বিদ্যালয়ে, এবং তৃতীয়টি হয় সেটা কখন না, তৃতীয়টি হয় নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে, এবং এই 3টি সাবমিটিভ ইভ্যালুয়েশন করা হয়। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি এর আগে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখবে। সাবমিটিভ ইভ্যালুয়েশন কখন করা হয়, কিভাবে করা হয়,
কেমন কেমন প্রশ্ন রাখা হয়, ইভ্যালুয়েশন টপিক থেকে একদম ডিটেলস ক্লাস করানো রয়েছে। তো অবশ্যই ক্লাসগুলো দেখবে, এর আগের প্লেলিস্টে যদি ভিজিট করো, প্লেলিস্টে প্রথম দিকে ক্লাসগুলো দেখা শুরু করো। আমি একদম গ্যারেন্টির সহিত বলতে পারি যে এই যে ক্লাসগুলো করা হচ্ছে, ইন্টারভিউ একটা কী জিনিস, ইন্টারভিউতে কেমন প্রশ্ন আসে, ভয় বা যে একটা মনের মধ্যে সংকোচ, সমস্ত কিছু দূর হয়ে যাবে এই ক্লাসগুলো দেখলে বা ভিডিওগুলো দেখলে। তো আজকে মোট 11টা প্রশ্ন ছিল। আশা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কিছুটাও যদি হেল্পফুল হয়ে থাকে, তো যারা নতুন ভিউয়ার্স রয়েছো বা যারা নতুন দেখছো, অবশ্যই প্রথম থেকে রিকোয়েস্ট করবো ক্লাসগুলো দেখো, ভিডিওগুলো লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে, এবং তার সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবে, যাতে করে চ্যানেলটা বুস্ট হয় এবং আমারও একটা মোটিভেশন আসে যে তোমাদের সামনে প্রত্যেকটা ক্লাস এত ধৈর্য সহকারে বোঝানো, এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কালেকশন করে তোমাদের সামনে উপস্থাপন করা, এটা একটা খুবই বড় একটা মোটিভেশন পাবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি, আবার পরবর্তী কোনো ক্লাস নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।